পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিলের স্বপ্না দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন সোহেল। একই দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে বিচারিক আদালতে শেষ হয় শিশু রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার বিচার। তার আগে মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার বিচার হয় 14 কার্য দিবসে। সেটিও দ্রুততম বিচারের অন্যতম উদাহরণ। এই মামলাগুলোর দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে উচ্চ আদালত। এ সময় আদেশের কপি দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। আরও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে সোহেল রানা দাবি করেন মাদকের প্রভাবে যে অপরাধ হয়েছে তা বুঝতে পারেননি। স্বপ্না তার জেল আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে, বিধায় আমি মহামান্য উচ্চ আদালতের নিকট এটা খালাসের আবেদন জানাই ও জেল আপিলের আবেদন জানাচ্ছি। এদিকে নারী শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। বলেন বিরতিহীনভাবে এসব মামলার শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যাসহ 20 মামলায় 48 ফাঁসির আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। এর মধ্যে আসিয়া হত্যাকাণ্ড মামলাটি আছে 20তম স্থানে। ফারজানা আক্তার, 71, ঢাকা। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক গণমাধ্যম উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট শাসনামলে কিছু সাংবাদিক ও সংগঠনের সর্বোচ্চ চাটুকারিতায় রাষ্ট্রের এই স্তম্ভটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়ে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনতে কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন, নিজ বুদ্ধি ও যোগ্যতায় দুর্ভিক্ষের পর ভাঙাচোরা রাষ্ট্রকে দাঁড় করানোর সাহস দেখিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন। তিনি বলেন, সময় এসেছে জিয়াউর রহমানের প্রচলন করা গণমাধ্যমের মুক্তধারা আবারও ফিরিয়ে আনা। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন, চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের শক্তিশালী স্তম্ভ গণমাধ্যম দেশে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক। বলেন, চতুর্থ সংশোধনের মাধ্যমে গণমাধ্যমকে আলোর পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে।
এদিকে রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ। সীমান্তে পুষিন করতে যখন এত আগ্রহ আপনাদের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন, তার বাড়ি তো বরিশাল, পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারীকে, আমরা আতিথেয়তা করে দেব, সম্মানের সঙ্গে তাকে আমরা আতিথেয়তা করব। পুশিনের তৎপরতার বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। মুসলমানদের উপর যে অত্যাচার আপনারা করতেন, এটা সারা বিশ্বে আজকে নিন্দিত হচ্ছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৪০,০০০ শূন্য পদে দ্রুতই শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা খাতের সব দুর্নীতি বন্ধে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। শিক্ষা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকালে ইউনিসেফ আয়োজিত কর্মশালায় এসব জানান তারা। বাকিটা জানাচ্ছেন জুলিয়া তানহা। শিক্ষা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রবিবার এই কর্মশালার আয়োজন করে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। কর্মশালায় শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। এই সংকট মোকাবিলায় দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ১৪,৩০০ শিক্ষকের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। We have a shortage of school teachers. Altogether, against the Education Ministry, there is 83,000 cases is unsettled. All of them are sub judice matter, and we cannot take any decision regarding these matters. The interim government, they appointed 14,300 primary teachers. I don't know why they made it so hurry. Overnight they selected the teachers. আর শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এখাতে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব। সো টিচারের স্ট্যাটাস কি হবে, বেতন কি হবে, স্ট্যাটাস কি হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে আরো উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার, যাতে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী হন। ঢেলে সুন্দরভাবে গোছাতে সক্ষম হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশের 10টি জেলা সদর হাসপাতালে জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় চালু করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীর চিকিৎসা ব্যবস্থা ও কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ চালু করেন সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এর আগে ২০২৩ সালে ইউনিটের উদ্বোধন হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের অভাবে এতদিন সেবা কার্যক্রম চালু করা যায়নি। এই হামের রোগীদের জন্য যে আইসিইউটি চালু করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। এখন আর আমাদের ঢাকা যেতে হবে না। রোগীদের জন্য, সবার জন্যই আমি মনে করি এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ। আমরা এর মাধ্যমে একটা সুফল পাবো এবং হামের রোগীদের জন্য, এমার্জেন্সি রোগীদের জন্য, শিশুদের জন্য এটা একটা বড় প্রতিক্রিয়া তৈরি হবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। আইসিইউ চালু হওয়ায় জেলাবাসীর চিকিৎসা সেবার ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য। আমরা এই জায়গায় শুধুমাত্র এখন আইসিইউতে কাজ চলবে শুধুমাত্র হামের জন্য এবং আমাদের পূর্ণাঙ্গ করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা আছে। যশোর সদর হাসপাতালে ১০ শয্যার আধুনিক আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হলেও লিফট না থাকায় কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। আইসিইউর যত ফ্যাসিলিটিজ, বিশেষ করে আইসিইউ বেড, ভেন্টিলেটর বা আদার্স সকল রকম লজিস্টিক সাপোর্ট আমাদের রেডি আছে। ইতোমধ্যে আমাদের জনবলও প্রোভাইড করা হয়েছে। তারপরেও একটু টেকনিক্যাল কারণে যে আমাদের লিফটের যে ক্রাইসিসটা আছে
এই লিফটেড ক্রাইসিসের কারণে আমরা এখনই এখানে রোগী ভর্তির মতো কার্যক্রম শুরু করতে পারিনি। ভার্চুয়ালি যুক্ত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সুনামগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে হাম ডেডিকেটেড আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য উন্নত মানের জরুরি ও নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব। শাকিলা সিথি, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।